পৃথা রয়েছেন মেইনল্যান্ড সম্ভ্রম ক্রিকেট একাডেমিতে এবং পৃথার সঙ্গে রয়েছেন কোচ অয়ন চক্রবর্তী। আমরা তার সঙ্গেও কথা বলবো। আমরা সরাসরি যাব পৃথার কাছে। পৃথা, তুমি মেইনল্যান্ড সম্ভ্রম ক্রিকেট একাডেমিতে রয়েছে এবং তোমার সঙ্গে রয়েছেন কোচ অয়ন চক্রবর্তী। কি বলছেন অয়ন বাবু, এই জয়কে তিনি কিভাবে দেখছেন? একদমই, দেখো আমি অয়ন চক্রবর্তী কোচ মেইনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমির, তার কাছে সরাসরি যাব। আমার যে প্রশ্নটা প্রথমে, যে 17 বছর পর এই টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এটা কোথাও গিয়ে তো একটা টিম গেম। নিঃসন্দেহে টিম গেম, কারণ তুমি যদি খুব ভালো করে অবজার্ভ করো কালকের ম্যাচটা, নট অনলি কালকের ম্যাচ, টোটাল টুর্নামেন্টই যদি দেখি। আগে কালকের ম্যাচটার কথা বলি, দেখো অক্ষর প্যাটেল হঠাৎ করে 5 নম্বরে ব্যাট করতে চলে এলো। আসবার পরে তখন 3টে উইকেট পরে ইন্ডিয়া একটুখানি ট্রাভেলে ছিল, সেখান থেকে একটা 47 রানের মোটামুটি তুমি বলতে পারো একটা টার্নিং পয়েন্ট ইনিংসের। কারণ সাউথ আফ্রিকার র্যাডারের মধ্যে অক্ষর প্যাটেলের প্ল্যানিংটা কতখানি ছিল আই ডাউট ইট। রাবাটাকে সোজা 6 মারা, এগুলো তো ব্যাটিং ক্যাপাবিলিটিটাকেই প্রমাণ করে অক্ষর প্যাটেলের। বাট হি ওয়াজ ইন দ্য টিম অ্যাজ এ স্পিনার হু ক্যান ব্যাট। তাহলে এটা একটা টিম গেমের নিদর্শন। প্লাস শেষের দিকে গিয়ে যদি তুমি ভাইটাল টাইমে সূর্যকুমারের ক্যাচটা দেখো, তো ফিল্ডিং ইজ এ এসেন্সিয়াল পার্ট অফ ক্রিকেট, এবং সেটা যদি টিম গেম না হতো, দেখো সূর্যকুমার যাদব কালকের ম্যাচে সেই অর্থে কিছু করেনি, কিন্তু এই ক্যাচটাই কিন্তু ম্যাচটা জিতিয়ে দিল ইন্ডিয়াকে সেই অর্থে বলতে গেলে। তো এটা তো টিম গেম না হলে সম্ভব নয়। এবং যদি টোটাল টুর্নামেন্টের দিক থেকে আমরা দেখবে সূর্যকুমার এমন ম্যাচে রান করেছে যেই ম্যাচে ওর রান করার দরকার ছিল। হার্দিক পান্ডিয়া একটা সার্টেন ম্যাচে এসে একটা 50 করেছে কুইক ফায়ার শেষের দিকে। তো এগুলো তো সবগুলোই টিম গেম, এরা প্রত্যেকে মিলেই টুর্নামেন্ট একটা চ্যাম্পিয়ন হতে গেলে। এবং যদি ভালো করে অবজার্ভ করা যায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই সমস্ত টিমগুলোকে হারিয়েছে, এবং তাদের থেকে ইন্ডিয়ার টিম গেমটাই অনেক বেশি করে দেখা গেছে। কাজেই এটা অবশ্যই নিঃসন্দেহে টিম গেম। আচ্ছা, 2023-এ বিশ্বকাপে 50 ওভারে ভারতকে তুলেছিল রোহিত শর্মা। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মার এই অধিনায়কত্ব, এইটা কতটা ইম্পর্টেন্ট ছিল? আসলে রোহিত শর্মা 50 ওভারের ক্রিকেটেও তো রোহিত শর্মা এক বছরের মধ্যে একদমই তাই। এবং রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কোনো সন্দেহই নেই, আইপিএল অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবং 50 ওভারের ক্রিকেটেও রোহিত শর্মা যে ফাইনাল অবধি গেছিল, সেখানে ইন্ডিয়া আনবিটেন ছিল। অস্ট্রেলিয়া ওয়াজ দ্য বেটার সাইড দ্যাট ডে, তাই চ্যাম্পিয়ন হয়ে গেছিল, কিছু করার ছিল না। বাট রোহিত শর্মা যেটা সব থেকে বড় ইউএসপি, যেটা আমার নজরে লেগেছে, সেটা হচ্ছে দলের জুনিয়রদেরকে ভীষণভাবে সে ইন্সপায়ার করতে পারে। এবং জুনিয়র ছেলেগুলো, কালকে যদি খুব ভালো করে ক্লিপিংটা দেখা যায়, তাহলে আমি শেষের দিকে রাত্রি 12, 12:30, 1টার সময় আমি দেখছি, যখন জিতে যাওয়ার পরে রোহিত শর্মাকে প্রথম এসে জুনিয়র প্লেয়ারগুলো, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন থেকে শুরু করে শিবম দুবে, তার মানে রোহিত শর্মা হ্যাজ এন ইনফ্লুয়েন্স অন দ্য জুনিয়র সাইড। তো এটা তো একটা ক্যাপ্টেনের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এবং ওরা মোটামুটি ধরেই নিয়েছিল, রোহিত বিরাট এরা দুজনেই, যে এটাই আমার লাস্ট টি20 হবে। বাট সেই দিক দিয়ে দেখতে গেলে এই যে জুনিয়র ব্রিগেডকে তৈরি করা, এটা তো একটা রোহিত শর্মার কাছে একটা নিঃসন্দেহে ইন্ডিয়ান ক্রিকেটে একটা বড় অবদান হয়ে থাকবে, এবং সেটা রোহিত শর্মার পক্ষেই সম্ভব হয়েছে। এবং বিরাট কোহলির কথা যখন উঠলোই, তখন এটা বলতেই হচ্ছে যে প্রথম থেকে যে বিরাট কোহলির পারফরমেন্স খুব একটা ভালো ছিল এমনটা নয়, কিন্তু একদম দিনের দিন এসে ফাইনাল ডেতে এসে আমরা দেখলাম 76। তো এটাই বোধহয় গিয়ে, মানে উনি তো নিঃসন্দেহে ভালো একজন ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যানের কি এটা ইউএসপি একদম লাস্ট ডেতে গিয়ে মানে ছক্কা। আসলে এইটা বলতে গেলে আমার যেটা প্রথমেই বলতে হবে, যে বিরাট কোহলি যে কত বড় মাপের প্লেয়ার, সেটা কালকের ইনিংসটা প্রমাণ করে দেয়। কারণ শুরুটা করেছিল যদি দেখো ভালো করে, একেবারে 15 মার্কো জ্যানসনকে 3টে 4, বাট হি ওয়াজ ইন দ্যাট টেম্পো। কিন্তু যখন রোহিত শর্মা উইকেটটা চলে গেল, দ্যাট ওয়াজ নট আ প্ল্যান বিতে চলে গেল বিরাট কোহলি, এবং সে ঠিক করলো যে আমি অ্যাঙ্কার করবো ইনিংসটা। এই যে ফাউন্ডেশনটা নিউ জেনারেশন অফ ক্রিকেটারদেরকে, ব্যাটারদেরকে শিখতে হবে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফাউন্ডেশন। বিরাট কোহলি একটা সার্টেন টাইমে, যদি খুব ভালো করে অবজার্ভ করো কালকের ম্যাচে, একটা 30-40 বলের স্প্যান ছিল যেখানে কোনো বাউন্ডারি মারেনি, কিন্তু হি ওয়াজ দেয়ার ইন দ্য উইকেট ফর দ্য লাস্ট। খেলাটাকে ছোট করছিল, শেষে গিয়ে যে অ্যাক্সিলারেশনটা করলো, যে বলের সঙ্গে রানের দেখো অনেকটা গ্যাপ, প্রায় বোধহয় 40-45 বলে বোধহয় 76 করে দিয়েছে, 59, আমি এক্স্যাক্টলি মনে নেই আমার। তো যাই হোক, এটাই তো কিং কোহলি, যে সে আসল দিনে জ্বলবে। আমরা এর আগে বহু বড় বড় প্লেয়ারকে দেখেছি যে আসল দিনে জ্বলবে। এবং আমার কেন জানি না মনে হচ্ছিল কালকে যখন রোহিত শর্মা আউট হয়ে গেল, বললে অতিশয়োক্তি হবে না, সূর্যকুমার আউট হয়ে গেল, আমার মনে হচ্ছিল দ্য স্টেজ ইজ সেট ফর দ্য কিং। এই কিংয়ের জন্যই স্টেজটা বোধহয় এইভাবে ওপরওয়ালা ক্রিকেটিং গডও বোধহয় তৈরি করে দিল, যে বিরাট কোহলি উইল কাম আপ উইথ দ্য হায়ার এক্সেলেন্স। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বোলিং লাইন আপ, সেটা চাপে পড়েই হোক, প্রথম থেকে কিন্তু বোলিং লাইন আপটা ভালোই ছিল, এবং কালকে আমরা দেখলাম লাস্টের দিকে সেটাও বেশ ভালো, সেটা চাপে পড়েই হোক বা যে কোনো কারণে। তো এই যে বোলিং লাইন আপ বা এই টিমটা নিয়ে, মানে বোলিংটা নিয়ে, এটা নিয়ে কি বলবো? আসলে বোলিং লাইন আপ বলতে গেলে, দেখো এই মুহূর্তে বোলিংয়ের স্ফিয়ার হেড বলতে গেলে জসপ্রীত বুমরা। এবং আমি অনেক দিগ্গজ প্লেয়ারদের কথা মাথায় রেখেও বলছি, ইনফ্যাক্ট ওয়াসিম আকরাম, ইমরান খান, সেসব প্লেয়ারদের কথাও, পাকিস্তানের স্বর্ণযুগ বোলিংয়ের কথা মাথায় রেখেও বলছি, জসপ্রীত বুমরা আমার দেখা এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটের বেস্ট বোলার। কারণ হি ইজ অলওয়েজ অ্যাট ইউ। ও যেখানে বলটা রাখছে সেখানে একেবারে 3টে স্টাম্পের ভেতরে, এবং হয় এলবি নয় বোল্ড, এটার কোনো ছাড়া কোনো জায়গা নেই। এবং জসপ্রীত বুমরা, যেটা সব থেকে বড় কথা, যদি আমি দেখেছি জসপ্রীত বুমরা কী করে যেটা করে দেয়, ওই 4টে 5টা স্টেপ ও হাঁটে,
তারপরে 3-4টে স্টেপ দৌড়োয়। এটা কোনো জোরে বোলারের আইডিয়াল জোরে বোলারের কপি বুক বোলারের রান আপ নয়। বাট জসপ্রীত বুমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে যেভাবে শোল্ডার ইউজ করে বলটাকে জায়গায় রাখে, প্রথম কথা এটা। আর ও সেই স্ফিয়ার হেডটা না অ্যাকচুয়ালি সবার মধ্যে বিশ্বাসটা জাগাতে পেরেছিল যে বুমরা ইজ দেয়ার। যখন অক্সর বল করছে অক্সর জানে বুমরা ইজ দেয়ার, হি উইল বোল দ্য 19th, হি উইল বোল দ্য 18th। এইটা কিন্তু টোটাল টুর্নামেন্টে একটা আসার ফেলেছে ইন্ডিয়ার টিমের ওপরে। এবং যদি তুমি বোলিংয়ের দিক থেকে বলো, কালকে একটা জায়গাতেই খালি মনে হচ্ছিল ম্যাচটা স্লিপ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভুল কিছু নয়। বাট আমার কোনো জানি না মনে হয়েছে ওই জায়গায় অক্সরকে না দিয়ে ওইখানেই হার্দিককে দেওয়া উচিত ছিল, তাহলে পরে হয়তো ক্লাসেন ওই ওভারটা 23 মারতে পারতো না। বাট ক্লাসেন ওয়াজ ব্রিলিয়ান্ট, মডার্ন ক্রিকেটের ওয়ান অফ দি বেস্ট ব্যাট, কিছু করার নেই। ও যেখান থেকে 6 মেরেছে সেই জায়গাগুলো থেকে খুব সাধারণ প্লেয়ার খুব সহজে ওখান থেকে 6 মারতে পারবে না। বাট বোলিং বলতে গেলে সবাই মিলে বল না করলে তো 20 ওভার হয় না। বাট জসপ্রীত বুমরা 4 ওভার, অপোনেন্টও জানতো এখান থেকে আমি কিছু করতে পারবো না, তাই 16 ওভারে তারা ট্রাই করতে গেছে, সেখান থেকেই উইকেটগুলো বেশি গেছে। একদমই জসপ্রীত বুমরা দেখো, একেবারে বিরাট বেস্ট কোহলি বোলার রোহিত যাকে বলা শর্মারা চলে। হচ্ছে লেজেন্ড। এরা যতদিন ক্রিকেট খেলবে ক্রিকেটকেই দেবে। ইন্ডিয়ান ক্রিকেটকে কতটা দিল বড় কথা নয়, ক্রিকেট ইজ অ্যান ইটার্নিটি, ক্রিকেটকে দেবে। তো বিরাট কোহলি রোহিত শর্মা চলে যাওয়াটা তো অবশ্যই মন খারাপ, কিন্তু আমি যেটা বলবো যে এরা যে স্টেজটা সেট করে দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের, তুমি যদি দেখো টি20-র পেছন দিকে যে সমস্ত প্লেয়াররা রয়েছে আমাদের, আমি নাম করেই বলছি, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, দে আর ওয়েটিং ফর দ্যার টার্ন। তো এই যে স্টেজটা সেট, এটা কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার মতন প্লেয়ারদের জন্যই হয়েছে। আর আমার নিউ জেনারেশন অফ ক্রিকেটারদের প্রতি একটা আর্জি থাকবে যে বিরাট কোহলি দ্য ওয়ে হি প্লেড ইয়েস্টারডে, এটা একটা মিসাইল হয়ে থাকা দরকার, যে বিরাট কোহলির ইনিংসটা কিন্তু এটাই প্রমাণ।